ভবানী একটু চিন্তায় পড়ে গেল। গুরুদেব তাকে ঠিক কি বোঝাতে চাইলেন সেটা ঠিকঠাক সে অনুধাবন করতে পারল না। মনে একটা ধোঁয়াশা রয়েই গেল। যে কোনো ঘটনা চোখে না দেখে অনুধাবন করা সত্যিই মুশকিল। এক্ষেত্রে ভবানী এখনো ছেলেটিকে নিজের চোখে দেখেইনি। আগে দেখা যাক ছেলেটি ঠিক কি আচরণ করছে, তারপর না হয় অন্য ব্যবস্থা নেওয়া যাবে। ভবানী মনে মনে এইটাই স্থির করে নিল। পরের দিন ভবানী বেরিয়ে পড়ল। অমিতবাবু খুব সকালেই গাড়ি পাঠিয়ে দিয়েছেন। ভবানী কুঁড়ের চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর গুরুদেবের নাম নিয়ে গাড়িতে চেপে বসল। ভবানীর গ্রাম থেকে কলকাতা প্রাইভেট গাড়িতে ঘন্টা দেড়েকের রাস্তা। এ নিশ্চয়ই অতি প্রাকৃতিক কোনো বিষয় না হলে গুরুদেব এইরকম কথা তো বলতেন না। গাড়িতে বসে পুটুলি করে আনা তান্ত্রিক কাজের সরঞ্জামগুলোতে একটু চোখ বুলিয়ে নিল ভবানী। সকাল থাকতে থাকতেই ভবানী অমিতবাবুর বাড়িতে পৌঁছে গেল। অন্ধকারাচ্ছন্ন বন্ধ ঘরের ভিতর এখন দুটি প্রাণী, রিপন আর ভবানী। কিন্তু সত্যি কি তারা দুজন? বোধ হয় না। ভবানী বাড়িতে প্রবেশ করতেই রিপনের চিৎকার কয়েক গুণ বেড়ে গেছে। দরজাটাকে ধাক্কা দিয়ে প্রায় ভেঙে ফেলবার উপক্রম করছে। ভবানী আর দেরি করল না। অমিতবাবু আর তার স্ত্রীকে ডেকে কয়েকটা কথা বলে নিল। সরঞ্জামগুলোকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে একটা স্থানে যত্ন করে রেখে দিল। তারপরই দরজার তালা খুলে ঘরের ভেতর প্রবেশ করল। দরজাটা খুলতেই রিপন ভবানীকে সাথে সাথে আক্রমণ করল। ভবানী আক্রমণের হাত থেকে নিজেকে সামলে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। সে প্রথমেই প্রবল জোরে হাত দিয়ে রিপনকে ঠেলে মাটিতে ফেলে দিল। তারপর তার বুকে পা দিয়ে চেপে ধরে গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলে নিয়ে তার গলায় পরিয়ে দিল। রিপন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। মুহূর্তে একটা অমানবিক অবয়বের ছায়ামূর্তি রিপনের শরীর হতে জান্তব গড় গড় আওয়াজ করতে করতে বেরিয়ে এলো। ভবানীকে বাজখাই গলায় তীব্র চিৎকার করে বলল, তোর এই চাল কলা ডাকিনি বিদ্যা আবার কিচ্ছু করতে পারবে না। ভালোই ভালোই তুই এখান থেকে চলে যা। আমার সাধনার পথে কাঁটা হবি না, যা। ভবানী সাথে সাথে বলল, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু তার আগে তোকে বলতে হবে তুই কে আর কেন এই ছেলেটার শরীর তুই কবজা করেছিস, আর তোর কিসের এমন সাধনা যে এই নিরপরাধ ছেলেটিকে এত কষ্ট দিচ্ছিস। ভবানীর কথা শেষ হতে না হতেই একটা অস্পষ্ট ফ্যাঁস ফ্যাঁসে অট্ট হাসির শব্দ গোটা ঘরময় ভাসতে লাগলো। তারপরেই বজ্রকঠিন কণ্ঠে সেই ছায়ামূর্তি বলল, এই ছেলেকে আমি ডাকিনি, এই ছেলে আমার সাধনার উপকরণ নিজের সাথে এনেছে, আমাকে আসার আমন্ত্রণ দিয়েছে। এই বলে ছায়ামূর্তিটা গোটা ঘরময় ঝড়ের গতিতে চক্কর দিতে লাগলো। হঠাৎ একটা স্বচ্ছ নীল আলোর আভা গোটা ঘরময় ছড়িয়ে পড়ল। তার সাথে তীব্র ফোঁস ফোঁস আওয়াজ শোনা গেল। ভবানী দেখল রিপনের শরীর থেকে একটা নীল আলোর আভা বেরিয়ে আসছে। ফোঁস ফোঁস আওয়াজ করে রিপন নড়ে উঠল।
সাথে সাথে সেই ছায়া মূর্তিটা এক জায়গায় স্থির হয়ে গেল, আর তারপরে খুব জোরে আর্তনাদ করে সাপ 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 চলে গেল। এদিকে রিপন সাপের মতো বুকে ভর দিয়ে এঁকে বেঁকে ভবানীর দিকে এগিয়ে আসতে লাগলো। আর তারপরেই তার গলায় থাকা রুদ্রাক্ষের মালাটা হাতে করে খুলে ভবানীর দিকে ছুঁড়ে মারল। ফোঁস ফোঁস আওয়াজ আর তার সাথে সেই ছায়া মূর্তির আর্তনাদে ভবানী হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রুদ্রাক্ষের মালাটা কুড়িয়ে নিয়েই দরজাটা দড়াম করে খুলে বাইরে বেরিয়ে এলো। মুহূর্তে অমিতবাবুকে ডেকে দরজার কড়ায় তালা ঝুলিয়ে দিল। ভেতর থেকে ফোঁস ফোঁস আওয়াজের সাথে সাপ সাপ জ্বলে গেল চিৎকার শোনা যেতে লাগলো। সাপ সাপ চলে গেল। ভবানীর বিষয়টা কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। সত্যি কি সে এই কাজটা করতে পারবে না? তার শিক্ষা নেওয়া তন্ত্র শক্তির থেকেও কি এই শক্তি বেশি বলবান? আচ্ছা, না হয় বুঝতে পারলাম ওই ছায়ামূর্তির ধুরন্ধর আত্মা রিপনের শরীরকে কবজা করেছে, হয়তো সে কোনো সাধক ছিল। তাহলে রিপন ওই রকম সাপের মতন আচরণ করছে কেন? আর তা দেখেই ওই আত্মা এত ভয় বা পাচ্ছে কেন? দুপুরের খাওয়া দাওয়া সেরে ভবানী অমিতবাবুর বাড়ির সংলগ্ন গেস্ট হাউসে বিছানায় বসে এই সবই ভাবছিল। বন্দি থাকা রিপন এখন পুরোপুরি শান্ত। অমিতবাবু গেস্ট হাউসের গেট ঠেলে 2 হাত জোর করে ভবানীর কাছে এসে বললেন, বাবা, আপনি কিছু বুঝলেন বাবা? ভবানী কোনো উত্তর দিল না। চোখ বুজে একাগ্র চিত্তে গুরুদেবের বলা কথাগুলো স্মরণ করতে লাগলো। গুরুদেব বলেছিলেন এইখানে ডাকিনী বিদ্যা নাকি কোনো কাজ করবে না। আরও বলেছিলেন 2 জন ভ্রষ্ট সাধকের কথা, একজন চণ্ডাল সাধক আর একজন আধ্যাত্মিক সাধক। হঠাৎ ভবানী চঞ্চল হয়ে উঠল। সে বোধহয় কিছু ঠাহর করতে পেরেছে। ভবানী বিড়বিড় করে বলতে লাগলো, আরো ভেতরে প্রবেশ করতে হবে, আরো ভেতরে। রিপন ঠিক কিভাবে এই অবস্থায় পড়েছে সেটা আগে জানতে হবে। ভবানী অমিতকে বলল, আমি রিপনের বন্ধুর সাথে একবার দেখা করতে চাই অমিতবাবু। এক্ষুনি তার সাথে দেখা করার ব্যবস্থা আপনি করে দিন। আমি নিশ্চিত সে রিপনের এই রকম হওয়ার ব্যাপারে অনেক কিছুই জানে। তাকে একবার ডেকে নিয়ে আসুন। হয়তো সে আসতে চাইবে না, তাকে গিয়ে বলুন তার বন্ধু আর বাঁচবে না। শেষবারের মতন তাকে দেখতে চাইছে। রিপনের কথা শুনে সুভাষ মুষড়ে পড়ল। প্রিয় বন্ধুর শেষ অবস্থার কথা শুনে সে কেঁদে ফেলল। অমিতবাবুর অনুনয় বিনয়ে সে যেতে রাজি হয়েছে। সারা রাস্তায় গাড়ির মধ্যে মাথা নিচু করে চুপচাপ সে বসে আছে। রিপনের এইরকম সমস্যা হওয়ার পিছনে সেও যে অনেকটা দায়ী। সেদিন রিপনকে যদি সে একটু জোর করে আটকে দিত, তাহলে আজ এই সমস্যাটা আর হতো না। রিপনের নিজের জেদের জন্য আজ তার এই অবস্থা। পই পই করে বারণ করা সত্ত্বেও বিজ্ঞানের দোহাই দিয়ে নিজের বাহাদুরি দেখানোর জন্য ওই বিতর্কিত জায়গাতে সে গিয়েছিল। আরে বাবা, সব লোকই কি আর ভীতু? নিশ্চয়ই ওই জায়গায় অলৌকিক কিছু বস্তু আছে, তা না হলে সবাই এড়িয়ে যায় কেন? সুভাষ বারবার বলা সত্ত্বেও
রিপন সেই জায়গাতে যাওয়ার মনস্থির করেছে। পুজোর ছুটিতে রিপন কয়েকদিনের জন্য সুভাষের বাড়িতে এসেছে। আসল উদ্দেশ্য কিন্তু সুভাষের চ্যালেঞ্জ গ্রহণ করা। সে বিজ্ঞান ভিত্তিক প্রমাণ দিয়ে ওই জায়গার রহস্য উদ্ধার করবে। প্রত্যেকটা অলৌকিক ঘটনার পিছনে কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তা সে প্রমাণ করবেই। পূর্ব পরিকল্পিত পরিকল্পনা মাফিক রিপন কাজে লেগে পড়ল। সুভাষের বাড়ির লোকেরা যাতে ঘুণাক্ষরেও জানতে না পারে, তার জন্য সে অনেকটা সাবধানতাও অবলম্বন করল। সুভাষকে ভীতু বলে তার পৌরুষত্বে আঘাত করতে লাগল। শেষে সুভাষ তেতে উঠল। রিপনকে সে শেষবারের মতো বলল, এই তোকে শেষবারের মতো সাবধান করলাম, এর পরেও তুই যদি যেতে চাস তাহলে চল, কিন্তু একটা কথা মনে রাখবি, তোর যদি ওখানে গিয়ে কোনো সমস্যা হয় তার দায় কিন্তু আমি নিতে যাব না। সুভাষের কথা শুনে রিপন হো হো করে হেসে উঠল। তারপর বলল, আরে বাবা, আমার আবার কি হবে? ধুর পাগল, তুই একটা ভিতুর ডিম, বুঝলি? সুভাষ যখন কোনো মতেই রিপনকে প্রতিহত করতে পারল না, তখন সে একটাই শর্ত রাখল, সে রাত্রে কোনো মতেই ওই জায়গায় যাবে না। রিপন সেই শর্তে রাজি হয়ে গেল। সেই দিন দুপুরেই সুভাষ বাড়ির লোককে রিপনকে গ্রাম ঘুরিয়ে দেখানোর কথা বলে বেরিয়ে পড়ল। গ্রামের একদম দক্ষিণ প্রান্তে ছোট মাতলা নদীর পাড়ে সেই পরিত্যক্ত শ্মশান ভূমি। সুভাষ রিপনকে নিয়ে সেই দিকেই অগ্রসর হতে লাগল। কলকাতার ছেলে রিপন সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়ে পড়ল। হাঁটতে হাঁটতে তারা একটা প্রকাণ্ড মাঠে এসে পড়ল। মাঠটার চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরে আছে। গরু মহিষের দল মাঠে ঘাস খেতে খেতে চড়ে বেড়াচ্ছে। এই মাঠটা পেরিয়ে গেলেই নদী, নদীর ওপারে সেই শ্মশানভূমি। নদী পেরিয়েই তাদের যেতে হবে। মাঠটা শেষ প্রান্তে এসে তারা দেখল কুচকুচে কালো পাগলাটে টাইপের একটা লোক তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। চোখগুলো জবা ফুলের মতন টকটকে লাল। তাদের দেখেই লোকটা বলে উঠল, এই খোকা বাবুরা, হ্যাঁ তার কোথায় যাবি? হ্যাঁ কোথায় যাবি? তার গলার আওয়াজে সুভাষ ভয়ে চমকে উঠল। রিপন হঠাৎ পাগলাটাকে বলে উঠল, এই কে রে তুই? তোকে কেন কৈফিয়ত দেবো? কোথায় যাব? সরে যা রাস্তা থেকে, যত সব পাগল ছাগলের দল। এই বলে রিপন লোকটাকে হাতে করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। লোকটা কোনো কথা না বলে তাদের দিকে টকটকে লাল চোখে আগুন ঝরানোর দৃষ্টিতে চেয়ে রইল। সুভাষের মনে কু ডেকে উঠল। গ্রামে এইরকম লোককে সে আগে কখনো দেখেইনি। একটু এগিয়েই সুভাষ পিছন ফিরে তাকিয়ে লোকটাকে আর দেখতে পেল না। ভয়ে সুভাষের গলা আড়ষ্ট হয়ে গেল। ধরা গলায় সে রিপনকে বলল, এ ভাই ফিরে চল না, আমার সব কিছু ঠিক সুবিধার মনে হচ্ছে না। পেছনে তাকিয়ে দেখ, লোকটাও কিন্তু আর নেই। রিপন পেছনে তাকিয়ে হো হো করে হেসে বলল, আরে বাবা, বুঝলি না, পাগলটা বোধহয় আমাদের সাথে লুকোচুরি খেলছে। ভিতুর ডিম কোথাকার, চ সামনে। এই একটা কথাই রিপনের মুখ থেকে সুভাষ সহ্য করতে পারছে না। সুভাষ জোরে নিঃশ্বাস নিয়ে বলল, চল, এগিয়ে চল। রিপন তার পিঠে চাপড় দিয়ে বলল, এই তো মরদের মতন কথা, চল। মাঠটা পেরোনোর পরই একটা ঝোপঝাড়ে ঘেরা সরু পাকদণ্ডী রাস্তা পড়ল। রাস্তাটা দেখে মনে হয় সচরাচর এই রাস্তাতে কেউ আসে না। রাস্তার দুদিকে আগাছার ঝাড়গুলো অনেকটা করে বেরিয়ে এসেছে। দু একটা ঝাড় তাদের গায়েও লাগতে লাগলো। হঠাৎ করে রিপন হাত তুলে
আগের দিকে ইশারা করে সুভাষকে বলল, ভাই ওই দেখ, ওইটা কি জন্তু রে? সুভাষ আগের দিকে চেয়ে দেখল একটা শেয়াল তাদের আগে আগে চলছে। রিপনকে সে বলল। ও, ওটা তো শিয়াল। রিপন বলল, হারিবাস, শেয়াল! আমি তো এর আগে বইয়ের পাতার ছবি ছাড়া কোথাও দেখিনি, এই প্রথম শেয়াল দেখলাম। শেয়াল মামা, ও শেয়াল মামা, কোথায় গেলে গো? তোমার মুখখানা আর একবার অন্তত দেখাতে পারতে আমাদের। রিপনের এই রকম ঠাট্টা সুভাষের একদম পছন্দ হচ্ছে না। তারা দুজন ছাড়া আর কোনো মানুষের উপস্থিতি নেই এখানে। তার মন বলছে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু এই পাগলটাকে সে বোঝাবে কেমন করে? সব সময় বিজ্ঞানের বুলি আউড়ে সব ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছে। দেখতে দেখতে তারা নদীর কাছে চলে এলো। নদীটা খুবই ছোট, স্বচ্ছ কাঁচের মতো জল। একটা উঁচু ঢিপি থেকে কলকল শব্দ করে নিচের দিকে বয়ে যাচ্ছে। জল হাঁটু পর্যন্ত হবে বোধহয়। তারা দুজনেই প্যান্ট হাঁটু পর্যন্ত মুড়ে নিল। তারপরেই নদীতে নেমে পড়ল। দুজনে নদী পেরিয়ে অন্য পাড়ে ওঠার মুহূর্তে কোথা থেকে একটা কালো বেড়াল এসে তাদের রাস্তাতে বসে পড়ল। আর তারপরেই একটা কুকুর প্রচণ্ডভাবে ঘেউ ঘেউ করতে করতে ছুটে এলো। সুভাষের বুকটা ছ্যাঁত করে উঠল। রিপন নদীর একটা বড় নুড়ি পাথর কুড়িয়ে কুকুরটার দিকে ছুঁড়ে দিয়ে হ্যাট হ্যাট করতে লাগলো। হাট হাট, হেই হাট হাট হাট। নিমেষে কুকুরটা পিছন ফিরে দৌড় দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। কিন্তু এই কালো বেড়ালটা তাদের রাস্তা এখনো আটকে বসে রইল। সুভাষের সব সাহস মুহূর্তে উবে গেল। রিপনকে বলল, আমি আর যাব না, চল না ফিরে যাই। রিপন আবার হো হো করে হেসে উঠল। ভাই, তুই কুকুর বেড়ালকে ভয় খাচ্ছিস? তুই ভীতুই বল আর যাই বল, আমি কিন্তু আর এখান থেকে এগোচ্ছি না। সুভাষ সামনে আঙুল তুলে রিপনকে বলল, ওই যে পুরনো ভাঙা মন্দিরের সামনে বেলগাছটা, ওটাই সেই স্থান। তোর যদি সেখানে গিয়ে বিজ্ঞানের ব্যাখ্যা খোঁজার ইচ্ছা থাকে তুই যা, না আমি এখানেই অপেক্ষা করছি। রিপন সুভাষকে বলল, সাধে কি লোকে বলে গে ও ভূত, এইসব কুকুর বেড়ালকে দেখেই সবাই ভয়ে কুঁত করে, আর নানা রকম ওইসব অলৌকিক ঘটনা বলে গুজব ছড়ায়। আমি দৃঢ় নিশ্চিত এই জায়গার পেছনে কোনো একটা দুষ্ট চক্র জড়িয়ে আছে, বুঝলি? এইসব ভয় দেখিয়ে তারা সব অপকর্ম করছে। আর ওই পাগলটা, ও নিশ্চয়ই ওই দুষ্ট চক্রেরই লোক। সেই সব সময় এই জায়গাটার উপরে নজর রেখে চলেছে। আমি এই রহস্যের ঠিক একটা কিনারা করব। আমি প্রমাণ করে দেব এই সব ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো একটা দুষ্ট চক্রেরই হাত আছে। তুই যদি না যেতে চাস তাহলে যাস না, এখানেই দাঁড়া। আমি কিন্তু যাব ভাই, এত দূর এসেছি আর ওই জায়গাটা না দেখে চলে যাব? সুভাষ কিন্তু কথাটা কোনোদিনই ভাবেনি। রিপনের কথায় সে আরও বেশি ভয় পেয়ে গেল। বেড়ালটা তখনও সেখানে বসে আছে আর তাদের দিকে জলজলে চোখে তাকিয়ে আছে। রিপন বলল, শোন, কুকুর বেড়াল হলো এমন একটা প্রাণী যাদের তুই মোড়ে স্বর্গে যা আর নরকেই যা, সব জায়গাতেই দেখতে পাবি। তাই এই সব দেখে ভয় পেয়ে লাভ নেই, বুঝলি? এই বলে সে বেড়ালটাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল। বেড়ালটা ঘাড় ঘুরিয়ে এক অদ্ভুত দৃষ্টিতে রিপনকে দেখতে লাগল। সুভাষ মনে মনে ভাবল, রিপনকে একলা ছাড়া চলবে না। যদি সত্যিই কোনো দুষ্টচক্র থাকে তাহলে রিপনের যখন খুশি বিপদ হতে পারে। এর আগেও পুলিশ একজন সাধুর লাশ এখান থেকে উদ্ধার করেছে।
সুভাষ চলতে থাকা রিপনকে উদ্দেশ্য করে বলল, দাঁড়া ভাই, আমিও যাব। রিপন ও সুভাষের সাথে সাথে কালো বেড়ালটাও চলতে লাগলো। দুজনের অলক্ষ্যে বেড়ালটা কিছু দূর যাওয়ার পরই মিলিয়ে গেল। সুভাষ একটু সাবলীল হয়ে বলল, রিপন, তোর কথা যদি ঠিক হয় তাহলে তো আমাদের অচিরেই বিপদ আসতে পারে। কারণ কোনো দুষ্ট চক্র যদি সত্যিই থেকে থাকে তাহলে তাদের তো লোকজন অবশ্যই থাকবে। তারা কি আমাদের ছেড়ে দেবে? রিপন সুভাষের কথা শুনে বলল, আরে ভাই, ভয় নেই, আমি যখন সঙ্গে আছি তোর কোনো চিন্তা নেই। এই এই দেখ। এই বলে পকেট থেকে একখানা ভাঁজ করা চকচকে চাকু বের করে সুভাষকে দেখালো। সুভাষ আর কিছু বলল না, মনে মনে বলল, পড়েছি জবনের হাতে, দিতেও হতে পারে প্রাণ। আরে বাবা, ওকে কি করে বোঝাবো? এই চাকুটা হয়তো একজনকে সাহায্য করতে পারবে, কিন্তু একটা পুরো দলকে কি পারবে? যা থাকে কপালে। পা দুটো তো আছে, বেগতিক দেখলেই সিধে দৌড় লাগাবো। কথা বলতে বলতে তারা সেই স্থানে এসে হাজির হলো। রাস্তা থেকে একটু ঢালু হয়ে জায়গাটা নিচের দিকে নেমে গেছে। অনাদর আর অবহেলায় পড়ে থাকা কালী মন্দিরটার গোটা দেওয়ালের গায়ে ফাটল। সেই ফাটলের ফাঁকে অনেক আগাছা গজিয়ে উঠেছে। তাদের ডালপালা আর শিকড় বাকড়ে মন্দিরটা একদম ঢাকা পড়ে গেছে। ভেতরে কি আছে বাইরে থেকে ঠিক দেখা যাচ্ছে না। স্যাঁতস্যাঁতে শ্যাওলা ধরা চিটচিটে আঠালো মতো একটা পদার্থ মন্দিরের দেওয়ালের গোটা গায়ে লেপ্টে আছে। বড় বড় ঘাস আর আগাছাতে জায়গাটা ভরে উঠেছে। পাশে থাকা বেলগাছটা প্রচুর শাখা প্রশাখা বিস্তার করে সূর্যের আলো ঢেকে একটা আলো আঁধারির মিশেল তৈরি করেছে। গাছের নিচের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আগাছার ঝোপঝাড়গুলো, কিন্তু বেলগাছের নিচে থাকা মাটির তৈরি বেদিটা কোনো কারণে একদম পরিষ্কার তকতক করছে, যেন কেউ এইমাত্র বেদিটা পরিষ্কার করে দিয়ে গেছে। তার সামনে থাকা সরু একটা পথ মন্দিরের ভেতরের দিকে চলে গেছে। ঝোপ ঝাড় দেখে সুভাষ বলে উঠল, ভাই রিপন, এখানে কোনো অলৌকিক কিছু থাক বা না থাক, তবে এইখানে যে সাপ আছে সেইটা আমি হলপ করে বলতে পারি। তাই বলছিলাম, আর নিচে গিয়ে কি কাজ? চ না, এখান থেকেই বাড়ি ফিরে চাই। সাপের কথা শুনে রিপন প্রথমে একটু থমকে গেল। সুভাষ ভাবল, শহরের ছেলে, সাপ সম্বন্ধে এইরকম কোনো ধ্যান ধারণা নেই, তাই একটু ভয় তো লাগবেই। কিন্তু ফল হলো উল্টো। রিপন সুভাষকে ধমক দিয়ে বলল, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? সুভাষ রিপনের কথাতে খুব উত্তেজিত হয়ে রেগে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোকে ভয়ই দেখাচ্ছি। আমার প্রাণের মায়া আছে, তোর বোধহয় নেই। একটা সামান্য শর্তের জন্য আমি নিজের কাঁচা প্রাণটা দিতে পারবো না। আরে ভাই, এত রাগ করছিস কেন? ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি বরং নিচুটা একটু দেখে আসি। এই বলে একটা আগাছা ভেঙে নিল রিপন। তারপর সেই লাঠির মতো সেটাকে ব্যবহার করে নিচে নেমে এলো। চলার সামনে যা কিছু ঝোপঝাড় আছে সবেতে প্রহার করতে করতে রিপন আগের দিকে এগিয়ে গেল। সুভাষ নিশ্চুপ হয়ে রাস্তাতেই দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ হয়ে গেল, রিপনের কোনো পাত্তা নেই। বোধহয় মন্দিরের পিছনের দিকটাতে গেছে। লোকে বলে এইখানে পঞ্চতত্ত্বের শক্তি আছে। এই প্রথম সুভাষ জায়গাটার এত কাছাকাছি এসেছে। একটু দূরেই তাদের চাষের জমি আছে, সেইখানে কয়েকবার সে এসেছিল। তখনই দূর থেকে জায়গাটা দেখেও ছিল।
হঠাৎ করে পরিবেশটা কেমন যেন বদলে যেতে লাগলো। আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিল। সুভাষের মনে হলো কেউ যেন তাকে নজরে রাখছে। কালো মেঘের কারণে পুরো জায়গাটা প্রায় অন্ধকার হয়ে গেল। নিচের বেলগাছটার সামনের একটা ঝোপ সহসা নড়ে উঠল। সুভাষের বুক ভয়ে ছ্যাঁত করে উঠল। সে ভয় পেতে শুরু করলো। হঠাৎ একটা মৃদু ঘূর্ণিঝড় ওই ঝোপ থেকে উঠে মন্দিরের পিছনের দিকে চলে গেল। আর ঠিক তখনই রিপন চিৎকার করতে করতে ঝোপ ঝাড় মারিয়ে মন্দিরের পিছন থেকে দৌড়ে আসতে লাগলো। তার পিছনে একটা কালো কুণ্ডলি দেওয়া ঘূর্ণিঝড় তাকে তাড়া করে আসতে লাগলো। রিপন দৌড়ে সুভাষের কাছে এসেই পিছনে কিছু একটা ইশারা করেই জ্ঞান হারিয়ে ফেলল। সেই কালো কুণ্ডলি ঝড়টাও তার সাথে সাথে সহসা সেইখান পর্যন্ত এসে মিলিয়ে গেল। পরিবেশ যেন আবার বদলে গেল। আকাশের কালো মেঘটা সরে গেল। রিপনের গোটা শরীর ছোট ছোট আঁচড়ে ভরে গেছে, সম্ভবত ঝোপঝাড় মারানোর জন্য। কিন্তু কি কারণে রিপন ভয় পেয়ে অজ্ঞান হলো? আর কি কারণেই বা এরকম পরিবেশ হলো? আর কালো ধোঁয়ার কুণ্ডলিটাই বা কি ছিল? এইসব ভেবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সুভাষ দৌড়ে নদীর দিকে গেল। তারপর নিজের পরনের শার্টটা খুলে জবজবে করে নদীর জলে ভিজিয়ে নিয়ে রিপনের কাছে এসে একটা দৃশ্য দেখে ভয়ে তার চক্ষু স্থির হয়ে গেল। সে দেখল একটা খুব বড় কালো সাপ ফোঁস ফোঁস শব্দ করতে করতে ফোনা তুলে রিপনের মাথার পাশে কুণ্ডলি মেরে বসে আছে। বোধহয় পায়ের আওয়াজে সুভাষের আশার অস্তিত্ব সাপটা টের পেয়েছে। ফোনাটাকে কয়েকবার এদিক ওদিক দুলিয়ে শেষে সে আস্তে আস্তে সর করে নিচের দিকে নেমে গেল। সুভাষ আর দেরি করল না। মুহূর্তে রিপনের মাথার সামনে এসে শার্টটা নিংড়ে দিল। শার্ট নিংড়ানো জল মুখে লাগতেই রিপন জ্ঞান ফিরে পেল। সে তড়াক করে উঠে বসল। চারদিক মাথা ঘুরিয়ে সব কিছু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখতে লাগলো। সুভাষের অনেক ডাকাডাকি হাঁকাহাঁকিতেও তার কোনো ভ্রুক্ষেপ হলো না। যেন এ এক অন্য রিপন। টলমল পায়ে উঠে দাঁড়াতেই সুভাষ রিপনের হাতটা ধরে নিয়ে এগিয়ে যেতেই রিপনও এগিয়ে গেল মাতালের মতো। সুভাষের কাঁধে ভর করে রিপন রাস্তা চলতে লাগলো। ব্যাপারটা ঠিক কী হয়েছিল তা জানার জন্য সুভাষ রিপনকে জিজ্ঞেস করল, কিন্তু কোনো কথার উত্তর দিল না রিপন। চুপচাপ সুভাষের কাঁধে মাথা রেখে সব কিছু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখতে দেখতে একসময় তারা দুজনেই বাড়িতে এসে পৌঁছল। রিপনকে সাপে দংশন করেছে কিনা সুভাষ তা ভালো করে দেখে নিল। না, কোনো দংশনের চিহ্ন নেই। যাক, একটা বড় বিপদের হাত থেকে বাঁচা গেছে। কোনো রকমে আজকের রাতটা পেরিয়ে গেলেই মঙ্গল। পরিবারের নজর বাঁচিয়ে সুভাষ রিপনকে বিছানাতে শুইয়ে দিল। রিপন অঘরে ঘুমোতে লাগল। সুভাষ ভাবল কোনো মতে রিপনকে কাল সকালে বাড়ি পৌঁছে দিলেই সে মুক্তি পাবে। ইতিমধ্যে তার মা রাতের খাবার জন্য তাদের ডেকেছে। সুভাষ মাকে বলেছে রিপনের একটু শরীর খারাপ, ও রাত্রে কিচ্ছু খাবে না। মা প্রথমে একটু আপত্তি করছিল, কিন্তু পরে আর কিছু বলল না। সুভাষের রুমটা পরিবারের থেকে একটু বিচ্ছিন্ন, তাই তার মা বাবা কেউ ব্যাপারটা আঁচও করতে পারেনি। কিন্তু মধ্যরাতে ঘটল এক অভাবনীয় ঘটনা। হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে সুভাষের ঘুম ভেঙে গেল। টিমটিমের নাইট বাল্বের রুমের আলোয় সুভাষ দেখল তার পাশে শুয়ে থাকা রিপন বিছানাতে নেই।
হঠাৎ দরজার ছিটকিনি খোলার আওয়াজ শোনা গেল। সুভাষ দেখল রিপন দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। ধড়মড় করে বিছানা থেকে উঠে সুভাষ বলল, রিপন, এই রিপন, কোথায় যাচ্ছিস? কিন্তু রিপন তার কথাতে কোনো ভ্রুক্ষেপই করল না। বাইরের দিকে সে এগিয়ে যেতেই লাগলো। সুভাষ চটপট বড় লাইটটা জ্বেলে রিপনকে আটকানোর জন্যে বাইরে বেরিয়ে দেখে গোটা চারিদিকই অন্ধকার। রুমের লাইটের আলোর কিছুটা বাইরে পড়েছে। সেই আলোয় সুভাষ দেখল রিপন হন হন করে এগিয়ে যাচ্ছে। সুভাষ দৌড়ে পথ আটকে তাকে বাধা দিতে গিয়েই রিপনকে দেখেই ভয়ে চমকে উঠল। তার চোখ দুটো আগুনের ভাটার মতন জ্বলছে। সুভাষ সামনে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাকে দু হাতে ধরে শূন্যে তুলে একদিকে ছুঁড়ে দিল। সুভাষ মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কুকিয়ে উঠল। রিপন গম গমে গলায় গড় গড় করতে করতে বলল, আমার সাধনার পথে যে বা যারা আসবে তাদেরকে আমি শেষ করে দেব। সুভাষের কোমরে একটু লেগেছে। কোমরে হাত বোলাতে বোলাতে সে ভাবতে লাগলো রিপনের শরীরে এত জোর এলো কোথা থেকে, আর সে এরকমই বা করছে কেন? তাহলে কি ওই জায়গার কোনো প্রভাব রিপনের ওপর পড়ল? নিশ্চয়ই পড়েছে। যে সকল ঘটনা আজ সকাল থেকে ঘটল, এদিকে রিপন এগিয়েই চলেছে। সুভাষ চিৎকার করে বলল, রিপন দাঁড়া, যাস না। সুভাষ উঠে তার পিছু পিছু দৌড়তে দৌড়তে চিৎকার করতে লাগলো। রিপন সেই শ্মশান অভিমুখে হন হন করে এগিয়ে চলেছে। হঠাৎ করে সমস্বরে একসাথে কুকুর, শেয়াল ও বেড়াল ডেকে উঠল। রিপন হঠাৎ থমকে দাঁড়ালো। সুভাষ দেখল রিপনের সামনে এক নীলাভ রশ্মির অবয়ব তার পথ আটকে দাঁড়িয়েছে। রিপন প্রচণ্ড রাগে মুখ দিয়ে জান্তবক গড়গড় আওয়াজ করতে লাগলো, যেন কোনো কিছুতে সে বাধা প্রাপ্ত হয়েছে। হঠাৎ সেই নীলাভর রশ্মির অবয়বটা ছোট হয়ে রিপনের শরীরের মধ্যে প্রবেশ করল, আর তখনই সে দড়াম করে মাটিতে পড়ে জ্ঞান হারালো। সুভাষ দৌড়ে গিয়ে দেখে রিপন জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই সময় সুভাষ কারোর পায়ের শব্দও শুনতে পেল। সুভাষ পিছনে জোরালো আলো দেখতে পেল। কেউ যেন টর্চ হাতে করে নিয়ে এগিয়ে আসছে। সামনে আসতেই দেখল তার বাবা। বাবা সুভাষকে বলল, কি হয়েছে রে সুভাষ? কিন্তু নিচে রিপনকে অজ্ঞান অবস্থায় দেখে তিনি চমকে গেলেন। সুভাষ বাবাকে দেখেই কেঁদে ফেলল। বাবা বলল, আরে সব পরে শুনছি, আগে তোর বন্ধুকে নিয়ে বাড়ি চল। এই বলে রিপনকে দুজনে মিলে তুলে বাড়ির দিকে রওনা দিল। রিপনকে তোলার মুহূর্তে তাদের অলক্ষ্যে রিপনের হাতে থাকা কিছু জিনিস মাটিতে পড়ে গেল। বাড়িতে নিয়ে এসে প্রথমেই রিপনের চোখে মুখে জল দিতেই সে জ্ঞান ফিরে পেল। তারপরে রিপন চারিদিকে তাকিয়ে ভয়ে আমতা আমতা করে বলল, আমি কোথায়? তারপর সুভাষকে দেখে বলল, আমার কি হয়েছিল রে সুভাষ? সুভাষ কাঁদতে শুরু করে দিল। ইতিমধ্যে সুভাষের বাবা সুভাষের কাছে সব ঘটনা শুনে নিয়েছেন। শুনেই সুভাষকে একচোট বকাবকিও করেছেন। এখন রিপনকে স্বাভাবিক দেখে তার মনে সাহস এলো। তিনি ভাবলেন, যাক, ছেলেটির সমস্যা বোধহয় কেটে গেছে। এখন ভালোয় ভালোয় ছেলেটিকে বাড়ি পৌঁছে দিলে তবেই শান্তি। এই বিশ্ব সংসারে আবহমান কাল ধরে বিজ্ঞানের জয়যাত্রা এগিয়ে চলেছে।
বিজ্ঞানের জয়যাত্রার পিছনে কিছু মানুষের সাধনার ফলই আজ বিশ্ববাসী ভোগ করছে। মানব কল্যাণের স্বার্থেই উদ্ভাবিত হচ্ছে আজ বিজ্ঞানের নূতন নূতন প্রযুক্তি। কিন্তু বিজ্ঞানের যেমন সুফল আছে, তেমনি কুফলও আছে। সঠিক জিনিস সঠিক ব্যক্তির হাতে যদি না পড়ে, তাহলে তা ধ্বংসেরও কারণ হতে পারে। অমূল্য কোনো সৃষ্টি যদি জনকল্যাণের কাজেই না লাগে, তাহলে সেই সৃষ্টির কোনো মূল্য থাকে না। যদি সেই অমূল্য সৃষ্টি অরক্ষণীয় অবস্থায় থাকে আর তা কোনো দুর্জন ব্যক্তি কবজা করে বসে, তাহলে সেই সৃষ্টি জনসমাজে অভিশাপ হয়ে নেমে আসে। তন্ত্র সাধনা বা বিজ্ঞান সাধনা, আমরা যেটাই বলি না কেন, সবেতেই একটাই উদ্দেশ্য লুকিয়ে আছে, তা হলো লোক কল্যাণ বা জনকল্যাণ। এই বিশ্ব চরাচর পঞ্চতত্ত্বের আধারেই সৃষ্টি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু ও শূন্যলোক। বিজ্ঞানে ব্যবহার্য সমস্ত কঠিন বস্তু, তরল, পাওয়ার এনার্জি, গ্যাসীয় উপকরণ এবং সর্বশেষে শূন্যস্থান অর্থাৎ স্পেস, সবই এই পঞ্চতত্ত্বেরই প্রকারভেদ। পৃথিবীর সমস্ত জীবের শরীরেই তা বিরাজমান। তন্ত্র সাধনা বা আধ্যাত্মিক শক্তি সাধনাতে সেই জীবতত্ত্বকেই প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বিজ্ঞান বলুন বা আধ্যাত্মিক শক্তি বলুন, সবেতে আপনি পঞ্চতত্ত্বেরই প্রকাশ পাবেন। গেস্ট রুমের ভেতরে এখন শুধুই দুজন, ভবানী আর সুভাষ। ভবানীকে সুভাষ ঘটে যাওয়া সমস্ত ঘটনা একান্তে বর্ণনা করেছে। সব শুনে ভবানী সুভাষকে ধমক দিয়ে বলল, ভাবলে রিপনকে বাড়ি পৌঁছে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা অতি সাহস দেখাতে গিয়ে নির্বুদ্ধিতারই পরিচয় দিয়েছ। তোমার জানা সত্ত্বেও কেন তুমি রিপনকে ওইখানে নিয়ে গিয়েছিলে? সুভাষ কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে রইল। ভবানী অমিতবাবুকে হাঁক দিয়ে ডাকলেন। অমিতবাবু গেস্ট রুমের বাইরে অপেক্ষা করছিলেন। ডাক শুনেই হন্তদন্ত হয়ে দরজা ঠেলে তিনি ভিতরে প্রবেশ করলেন। ভবানী অমিতবাবুকে বললেন, সুভাষকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসুন। সুভাষকে নিয়ে অমিতবাবু এগিয়ে যেতেই ভবানী সুভাষকে ডেকে বলল, শোনো সুভাষ, তোমার বন্ধুর সমস্যার সমাধান করার জন্য তোমাকে সাহায্য করতে হবে। এর মধ্যেই হয়তো তোমাকে আমার প্রয়োজন হতে পারে। তখন তুমি কিন্তু পিছিয়ে যেও না, কারণ এই সমস্যার জন্য তুমিও অনেকাংশে দায়ী। সুভাষ ঘাড় নেড়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দিল। অমিতবাবু সুভাষকে নিয়ে রুমের বাইরে বেরিয়ে গেলেন। ভবানী সুভাষের বলা কথাগুলোর যোগসূত্র খুঁজতে লাগল। রাতের বেলায় আলোক বিচ্ছুরিত দিব্যকান্তি সাধুর আকাশ মার্গ থেকে প্রকট হওয়া, বেলগাছের নিচে ঝকঝকে পরিষ্কার মাটির বেদি, কালো সাপ আর তার সাথে কালো ধোঁয়ার কুণ্ডলী। রিপনের এই রকম আচরণ, সাথে লোকের মুখে শোনা পঞ্চতত্ত্বের অস্তিত্ব ও পঞ্চমন্ডির আসনের কথা, যার প্রভাব নাকি আজও বিদ্যমান। এই সব ব্যাপারগুলোর যোগসূত্রগুলো সে একসাথে বাঁধার চেষ্টা করতে লাগল। পঞ্চমন্ডির আসন রচনা করা খুবই মুশকিল। তন্ত্র সাধনার উচ্চ মার্গের সাধক ছাড়া
কেউই এই জিনিস রচনা করতে পারে না। আচ্ছা, রিপনের মধ্যে যে ছায়া শরীর দেখা গিয়েছিল, সেই কি এই সাধক? যদি তা হয়, তাহলে সে এখনো সাধনার কথা বলছে কেন? তাছাড়া রিপনের ওই রকম সাপের মতো আচরণ করার কারণই বা কি? আর ওই রকম চিৎকার করে সাপ সাপ জ্বলে গেল জ্বলে গেল বলছেই বা কেন? ভবানী এইসব ব্যাপারগুলো একাগ্রচিত্তে ভাবতে লাগল। ভবানী অমিতবাবুর বাড়ি থেকে নিজের বাসস্থানে ফিরেছে। অমিতবাবু নিজের প্রাইভেট গাড়িতে করে তাকে পৌঁছে দিয়েছে। আসার আগে ভবানী অমিতবাবুকে বলেছে সে খুব শীঘ্রই ফিরবে এবং তার ছেলের সমস্যার প্রতিকারও করবে। ভবানী নিজের কুঁড়ের ভিতর মা কালীর মূর্তির সামনে একাগ্রচিত্তে ধ্যানে বসে গুরুদেবের শরণাপন্ন হল। ধ্যানের মধ্যেই গুরুদেব তাকে দেখা দিয়ে বলল, বল ভবানী, তুই কি জন্য আমাকে ডেকেছিস? ভবানী হাত জোর করে বলল, গুরুদেব, আমাকে রাস্তা দেখান, কিভাবে আমি এই সমস্যার সমাধান করব। গুরুদেব বলল, শোন ভবানী, সমস্যার সমাধান ঘটনার মধ্যেই লুকিয়ে আছে। তোকে সেটা খুঁজে নিতে হবে। তোকে একটা ব্যাপারে আমি আজ অবগত করছি, তা হলো কোনো সমস্যার সমাধান বের করতে হলে সমস্যার গোড়া থেকেই হাত দিতে হবে। অতীত বর্তমানের ইতিহাস আগে পর্যবেক্ষণ করতে হয়, তবে সমস্যার সমাধানের রাস্তা পাবে। এই বলে গুরুদেব অন্তর্হিত হয়ে গেল। হঠাৎ করে ভবানীর মন চঞ্চল হয়ে উঠল, যেন তার কিছু মনে পড়েছে। সে মনে মনে কিছু একটা দুয়ে দুয়ে 4 করে নিল। পরের দিন ভোরে উঠে ঝোলাতে কিছু তন্ত্র সাধনার সরঞ্জাম নিয়ে ভবানী অমিতবাবুর বাড়ি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠল। প্রাইভেট গাড়িতে ঘণ্টা দেড়েকের রাস্তা হলেও বাসে আরও প্রায় ঘণ্টাখানেক বেশি সময় লাগে। বাসে যেতে যেতে ভবানী পঞ্চমুণ্ডির ব্যাপারটা ভাবতে লাগল। সে বোধহয় কিছুটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। পঞ্চমুণ্ডি রচনা হয় পঞ্চতত্ত্বের আধারস্বরূপ পঞ্চকরটি দিয়ে। করটি অর্থাৎ মাথার খুলি, যা 5টি প্রাণীর মাথার খুলি দিয়ে তৈরি হয়। নর অর্থাৎ মানুষ, শিবা অর্থাৎ শৃগাল বা শেয়াল, সারমেয় অর্থাৎ কুকুর, মার্জার অর্থাৎ বেড়াল এবং সর্বশেষ সর্প অর্থাৎ সাপ। দৈবাতভাবে এই ঘটনাতে কিন্তু এই প্রাণীগুলোর সবিশেষ উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া সেই বেল গাছের নিচে মাটির বেদি, লোকের মুখেও শোনা গেছে এই ব্যাপার। ভবানী মনে মনে ভাবল, আরো গভীরে যেতে হবে। হয়তো পঞ্চমুণ্ডি আসনেরই কিছু রহস্য ওই জায়গায় লুকিয়ে আছে। কিন্তু রহস্যটা ঠিক কি? গুরুদেব বলেছেন সমস্যার সমাধান করতে হলে গোড়া থেকে হাত দিতে হবে। অতীত এবং বর্তমানের ইতিহাস পর্যবেক্ষণ করতে হবে। সেক্ষেত্রে ভবানীকে সেই স্থানে যেতে হবে, সেই স্থানের সমস্ত কিছু খুঁটিয়ে দেখতে হবে। ভবানী স্থির করল সেই স্থানে সে যাবে। অমিতবাবুর বাড়ি পৌঁছেই ভবানী প্রথমেই একটা গণ্ডগোলের আভাস পেল। বাড়িতে অনেক লোকের জমায়েত। ভবানী একটু চিন্তায় পড়ে গেল।
কোনো দুর্ঘটনা ঘটে গেল না তো? ভবানী একটু এগোতেই গদাধরবাবুকে দেখতে পেল। গদাধরবাবু ভবানীর কাছে এসে ধরা গলায় বললেন, একটা বড় বিপদ হয়ে গেছে আজ সকালে। রিপন বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এই কথাটা শুনে ভবানী হতভম্ব হয়ে গেল। একদম নিচে না পড়ে ছাদের কার্নিশে রিপনের শরীরটা আটকে গিয়েছিল। শরীরের কয়েক জায়গায় কম বেশি আঘাত লাগলেও তার একটা পা ভেঙে গেছে। এখন সে শহরের একটা নামী নার্সিংহোমে ভর্তি আছে। ভবানী ঠিক বুঝতে পারল না ব্যাপারটা ঠিক এই রকম হলো কেন। মাত্র একদিনের জন্যই তো সে গিয়েছিল, তার মধ্যে এই ঘটনা। অমিতবাবু আর তার স্ত্রী এখন নার্সিংহোমে। ইতিমধ্যেই ভবানী একবার নার্সিংহোম থেকে ঘুরে এসেছে। তাকে দেখেই রিপনের মা বাবা কেঁদে ভাসিয়েছে। প্লাস্টার করা পাটা নিয়ে রিপন বেডে শুয়ে একমনে কি যেন বিড়বিড় করছিল। ভবানীকে দেখেই তার চোখে মুখে ক্রূর ভাব ফুটে উঠল। সে চিৎকার করে ভবানীকে বলল, চলে যায় এখান থেকে, না হলে এরকম ঘটনা আরো ঘটবে। না, ভবানী আর সময় নষ্ট করল না। তার ঝোলা থেকে একটা মন্ত্রপুত মাদুলি বের করিয়ে রিপনের হাতে বেঁধে দিল। সঙ্গে সঙ্গে রিপন ফ্যাস ফ্যাস করে হেসে উঠল। তুই আবার কিচ্ছু করতে পারবি না, তুই চলে যা। ভবানী রিপনের বাবা অমিতবাবুকে জিজ্ঞেস করল, কিভাবে রিপন ছাদ থেকে পড়ল? অমিতবাবু বললেন, আপনার কথায় ওকে আমি ঘর থেকে বের করে এই বেডরুমে রেখেছিলাম। সব ঠিকই ছিল, কিন্তু আজ সকালে ও খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। বাড়ির সমস্ত জিনিসপত্র ঘাঁটাঘাঁটি শুরু করে দেয়। তারপর সব জিনিস ভেঙে তছনছ করতে থাকে। বাধা দিতে যেই চাই ও অমনি চিৎকার করে বলে, আমার সমস্ত জিনিস ফিরিয়ে দে, না হলে দেখ কি হয়। এই সব বলে নিমেষে চোখের সামনে দৌড়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে ঝাঁপ দিয়ে দিল। এই বলে অমিতবাবু এবং পাশে দাঁড়ানো তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। ভবানী অমিতবাবুকে বললেন, কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। গদাধরবাবুকে ভবানী যত তাড়াতাড়ি সম্ভব সুভাষের গ্রাম মাতলি যাওয়ার জন্য ব্যবস্থা করতে বললেন। বন্ধুর পরিবারের দুঃসময়ে গদাধরবাবু পাশে এসে দাঁড়িয়েছেন। গদাধরবাবু ভবানীকে বললেন, ঠিক আছে, আমি মাতলি যাওয়ার বন্দোবস্ত করছি। এই বলে তিনি সুভাষের সাথে দেখা করার জন্য গাড়ি নিয়ে হোটেলের অভিমুখে রওনা দিলেন। ইতিমধ্যে গদাধরবাবু মাতলি যাওয়ার সব বন্দোবস্ত করে দিয়েছেন। সুভাষের কাছ থেকে তার বাবার ফোন নম্বরটা নিয়ে তাকে ফোনও করা হয়েছে। প্রথমে একটু নিমরাজি হলেও গদাধরবাবু ফোনে কয়েকটা কড়া কথা শোনানোর পর সুভাষের বাবা সাহায্য করার জন্য রাজি হয়েছেন। কাল সকালেই সুভাষকে নিয়ে ভবানী অমিতবাবুর প্রাইভেট গাড়িতে সুভাষের দেশের ঘর মাতলি রওনা দেবে। তারই তোড়জোড় ভবানী শুরু করে দিল। হয়তোবা গদাধরবাবু যেতে পারেন, তবে সেটা এখনও তিনি মনস্থির করে উঠতে পারেননি। ভবানী রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে গেস্ট রুমের ভেতরে বসে আজ সকালে ঘটে যাওয়া ব্যাপারটা নিয়ে চিন্তা করতে লাগলো। রিপনের শরীরকে কবজা করা ওই আত্মা ঠিক কী চাইছে, আর কি জিনিসই বা খুঁজছে? তার হাত থেকে রিপনকে বাঁচানোর উপায়ই বা কি? নিজের মনকে নিজেই প্রশ্ন করল ভবানী। ওই আত্মা যত বড়ই সাধক হোক, সে শরীরবিহীন কায়া ছাড়া তো অন্য কিছু নয়। তাই তার দুর্বলতা ওই শরীর।
আর যে শরীর সে কবজা করেছে সেটা হলো রিপনের শরীর। কিন্তু ভবানী রিপনের শরীরে আজ যে মন্ত্রপুত মাদুলি বেঁধে দিয়ে এসেছে তার মধ্যে 10 মহাবিদ্যার শক্তি আছে, যার প্রভাব কাটানো কারোর পক্ষেই সম্ভব নয়, সে যত বড় আত্মাই হোক না কেন। সুতরাং ওই আত্মাও রিপনের শরীরে তিষ্ঠতে পারবে না। এখন এই আত্মা এরপর ঠিক কি করে সেটাই দেখা। ভবানী এরপর ঘুমানো তোড়জোড় করতে লাগলো। কাল ভোর ভোর বেরোতে হবে। তারপর কপালে কি আছে সেটা ভগবানই জানে। এই সব ভাবতে ভাবতে ভবানী কখন যেন ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার বিছানাটা ভয়ানকভাবে দুলে উঠল। কেউ যেন বাজখাঁই গলায় বলছে, ওঠ ওঠ বলছি, আমার ঘুম হারাম করে তুই ঠিক করিসনি। তোকেও আমি ঘুমোতে দেব না, তোকে আমি শেষ করে দেব। ভবানী চোখ মেলে জ্বলতে থাকা নাইট ল্যাম্পের আলোতে দেখতে পেল একটা কালো ধোঁয়ার কুণ্ডলী তার বিছানার চারপাশে চক্কর দিচ্ছে। ভবানী অনুভব করল বিছানা সমেত সে শূন্যে ভাসছে। সে বুঝে গেল এইটা সেই আত্মার কাজ। 10 মহাবিদ্যার শক্তি সহ্য করতে না পেরে সরাসরি তার উপর আক্রমণ করেছে। ভবানী রুদ্রাক্ষের মালা জপ করে ডাকিনীকে স্মরণ করল। মুহূর্তে রুমের ভেতরের পরিবেশ বদলে গেল। হঠাৎ প্রচণ্ড ঝড়ের সাথে সাথে কড় কড় আওয়াজে কোথাও যেন বাজ পড়ল। চোখ ধাঁধানো বিদ্যুতের কয়েক মুহূর্তের আলোতে একটা নারীর ছায়া শরীর প্রকাশ পেল। ঝড়ের প্রকোপে গাছপালাগুলো যেন ভেঙে পড়ছে। বিদ্যুৎ ঝলসানো আলোতে কাঁচের জানলা দিয়ে তা স্পষ্ট দেখা যাচ্ছে। সহসা বাড়ির দরজা দড়াম করে খুলে গেল। সেই নারী মূর্তি ভেতরে প্রবেশ করে অট্টহাস্যে ফেটে পড়ল। কিছু মুহূর্তের জন্য কালো ধোঁয়ার কুণ্ডলীটা এক স্থানে থমকে গেল। আর তখনই ভবানী বিছানা সমেত শূন্য থেকে মাটিতে পড়ে গেল। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ভবানী ডাকিনী নারী মূর্তিকে কালো ধোঁয়ার কুণ্ডলীটাকে আটকানোর আদেশ দিল। মুহূর্তে একটা শোঁ শোঁ আওয়াজ গোটা রুমে ছড়িয়ে পড়ল। ডাকিনী মুখের হাঁ খুব বড় করে সেই কালো ধোঁয়ার কুণ্ডলী স্বরূপ আত্মাটাকে নিজের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে নিল। সাথে সাথে শুরু হলো তীব্র আর্তনাদ, আর তার সাথে ডাকিনীর ভয়ঙ্কর চিৎকার। শুরু হলো একটা ঝড়ের ঘূর্ণিপাক। ডাকিনী চিৎকার করে বলল, শোন ভবানী, একে আমি বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। যা করার খুব শীঘ্রই করবি। ঝড়টা পাক খেতে খেতে একসময় রুমের বাইরে চলে গেল। সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে গেল আবার। সাময়িকভাবে সেই আত্মাকে কিছু মুহূর্তের জন্য ডাকিনী দিয়ে আটকানো গেছে, কিন্তু তা বেশিক্ষণের জন্য নয়। তার আগেই এই আত্মাকে ধ্বংস করতে হবে। তবে একটা ব্যাপারে ভবানী অবাক হলো, রিপনের শরীরে বেমালুমভাবে সেই সাপের ব্যাপারটা একদম উবে গেছে। ব্যাপারটা ঠিক কি? রিপনের ওই রকম সাপের মতো আচরণ, আবার তার শরীরে ওই আত্মার ভর করার কারণ, সেই স্থানের রহস্য সবই এক জায়গায় গেলে পাওয়া যাবে। তা হলো মাতলি। সারা রাত আর ঘুম হলো না ভবানীর। তার মনে কোনো শান্তি নেই। ওই আত্মার শক্তি ডাকিনীর শক্তির থেকে অনেক বেশি, কিন্তু যেহেতু
সে শরীরহীন, তাই তার পরকায়াকে সাময়িকভাবে ডাকিনি নিজের মধ্যে কবজা করতে পেরেছে। কিন্তু ওই আত্মার শক্তি আবার ঠিক ডাকিনীর কবল থেকে মুক্ত হবে, আর তখন সে আরো ভয়ানক হয়ে উঠবে। একসাথে তার এবং রিপনের জীবন এক ঝটকায় নিয়ে নেবে। তাই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ওই আত্মার ইহলৌকিক কোনো কিছু হয়তো রিপনের কাছে রয়ে গেছে, যা তার সাধনার মার্গের কোনো বস্তু। তাই সেই বস্তুকে আগে খুঁজতে হবে। তবে একটা জিনিস ভবানীর কাছে স্পষ্ট হয়েছে, এই আত্মা কোনো আধ্যাত্মিক শক্তির অধিকারী নয়, কারণ তার হাব ভাব কোনো মতেই আধ্যাত্মিকতার বার্তা দিচ্ছে না। সুতরাং এই আত্মা গুরুদেবের কথা মতো চণ্ডাল সাধক। তাহলে নিশ্চয়ই আধ্যাত্মিক সাধকের সাথে এখনো ভবানীর পরিচয় হয়নি। গুরুদেব বলেছিলেন 2 ভ্রষ্ট সাধকের কথা। তার একজনের সাথে মোটামুটি ভবানীর সাক্ষাৎ হলো। তাহলে কি ওই স্থানে প্রতি রাতে আকাশমার্গ থেকে আসা সেই আলোক বিচ্ছুরিত দিব্যকান্তি সাধুই কি গুরুদেবের বলে দেওয়া আধ্যাত্মিক সাধক? আর যদি তাই হয়, তাহলে সে ওই স্থানে সব দিনেই কেন প্রকট হয়? আর তার সাথে ওই চণ্ডাল সাধকের কি যোগ? তবে কি ওই স্থানে পঞ্চমুণ্ডির আসন ওই দিব্যকান্তি আধ্যাত্মিক সাধকই তৈরি করেছে? তার প্রভাব সত্যিই কি এখনো আছে? এই সব প্রশ্নের উত্তর একমাত্র সেই স্থানে গিয়েই পাওয়া যাবে। আর এই সব উত্তর ওই দিব্যকান্তি সাধুই দিতে পারবে। বোধহয় ওই সাধু সূক্ষ্ম দেহে প্রতিদিন রাতে ওই স্থানেই প্রকট হয়। তার সাথে ভবানীর মুখোমুখি হওয়া খুবই প্রয়োজন। তবেই সব রহস্যের জট খুলবে। হয়তোবা ভবানীর বড় সড় বিপদ হতে পারে, কিন্তু যেহেতু নিজের স্বার্থে সে এই কাজ করছে না, তাই মা কালী নিশ্চয়ই তাকে রক্ষা করবে। খুব সকালেই গদাধরবাবু গাড়ি নিয়ে হাজির হয়েছেন। সুভাষকে হস্টেল থেকে নিয়েই তিনি এসেছেন। ভবানী তৈরি হয়ে বাইরে বেরিয়েই দেখে গদাধরবাবুর সাথে অমিতবাবু কথা বলছেন। অমিতবাবুকে দেখে ভবানী রিপনের কথা জিজ্ঞেস করল। অমিতবাবু বললেন, রিপন আগের থেকে অনেক ভালো আছে। ভবানী গাড়িতে ওঠার আগে অমিতবাবুকে নির্দেশ দিলেন, আমি এখানে না আসা পর্যন্ত রিপনকে যেন সব সময় নজরে রাখা হয়, কারণ কখন কি ঘটবে তা কিন্তু বলা খুব মুশকিল। শহরের কোলাহল পেরিয়ে গাড়ি এখন 2 ধারে সবুজ ধানক্ষেতের মাঝে পিচ রাস্তায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গদাধরবাবু অনেক কাজ ফেলে ঔৎসুক্য নিয়ে যাচ্ছেন। সুভাষকে ভবানী তাদের গ্রাম সম্বন্ধে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। সুভাষ সেগুলো সহজভাবেই উত্তর দিচ্ছে। দেখতে দেখতে গাড়ি মাতলি গ্রামের সীমানায় প্রবেশ করল। সুভাষ হাত দেখিয়ে তার বাড়ির পথ নির্দেশ দেখিয়ে দিল। গাড়ি সোজা সুভাষদের বাড়ির উঠোনে এসে পৌঁছল। হন্তদন্ত হয়ে সুভাষের বাবা বাড়ি থেকে বেরিয়ে এলেন। গাড়ির দরজা খুলে এক এক করে সবাই নামল। ভবানী সুভাষের বাবাকে বলল, আপনি সুভাষের বাবা? সুভাষের বাবা ঘাড় নেড়ে হ্যাঁ বলল। ভবানী একটু রাগতভাবেই বলল, বলিহারি মশাই, আপনার বিবেক জ্ঞান। একটা ছেলের এই রকম অবস্থা দেখেও আপনি তার বাড়িতে কিছু বললেন না? ভাবলেন ঝামেলা থেকে মুক্তি পেয়ে গেলেন? সুভাষের বাবা কোনো কথা না বলে মাথা নত করে দাঁড়িয়ে থাকলেন। ভবানী বলল, যাক, যা করেছেন করেছেন।
সকালে আপনাকে ফোনে যে কাজটা করতে বলেছিলাম সেই কাজটা কি আপনি করেছেন? সুভাষের বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে বলেছি। উনি আপনাদের জন্যই অপেক্ষা করছেন। আসুন, আপনারা ভিতরে আসুন। বাড়ির ভিতরে প্রবেশ করেই ভবানী একজন বয়স্ক বৃদ্ধ লোককে বসে থাকতে দেখল। সুভাষের বাবা সেই বৃদ্ধ লোকটিকে দেখিয়ে বললেন, ইনিই সেই ব্যক্তি যার কথা আপনাকে আমি বলেছিলাম। ভবানী লোকটির দিকে তাকিয়ে 2 হাত জোর করে নমস্কার করতেই সেই লোকটিও দুর্বল কাঁপা কাঁপা হাতে প্রতি নমস্কার করল। আজ সকালেই ওই স্থান সম্বন্ধে সবচেয়ে ভালো যে জানে তার কথা জানতে চেয়েছিল ভবানী, আর তখনই সুভাষের বাবা ওই বৃদ্ধের কথা বলেছিল। ভবানী ওই স্থানের ইতিহাস জানার জন্যে তাকে যে করেই হোক রাজি করানোর কথা বলেছিল সুভাষের বাবাকে। এই বৃদ্ধের দাদুই ওই স্থানে সাধনা করতেন, তাই সে ওই জায়গা সম্বন্ধে অনেক কিছু জানে। বৃদ্ধের নাম রামদুলাল মুখুজ্জে। তার দাদু রতিকান্ত মুখুজ্জের সাধনার স্থল ছিল ওই জায়গা। সুভাষের মা ইতিমধ্যে তাদের জল খাবারের ব্যবস্থা করেছেন। ভবানী সেইগুলো গোগ্রাসে খেতে খেতে রামদুলালকে বলল, সময় খুব কম, আপনি ওই স্থান সম্বন্ধে যা জানেন দয়া করে বলুন। একটা ছেলের জীবন মরণ সমস্যা, যখন যা খুশি হয়ে যেতে পারে। রামদুলাল শান্তভাবে বলল, আমি জানি একজনের জীবন মরণ সমস্যা। সুভাষের বাবা আমাকে সব বলেছে, কিন্তু আপনি ওই স্থান সম্বন্ধে জেনে তার কি করে প্রতিকার করবেন? ভবানী বলল, তার জীবন মরণ সমস্যা তৈরি হয়েছে ওই স্থান থেকেই, তাই তার সমাধানও লুকিয়ে আছে ওই স্থানেই। তাই আপনি যা জানেন দয়া করে আমাকে বলুন। রামদুলাল বলল, শুনুন তাহলে। ওই স্থান এখনো একটা সময়ের মধ্যে আটকে আছে। আমার দাদু ছিলেন একজন আধ্যাত্মিক সিদ্ধ পুরুষ। তিনি ছিলেন মা কালীর পরম ভক্ত। প্রত্যেক রাতে তিনি ওখানে থাকা মা কালীর মন্দিরে পুজো করতেন। তিনি ওই স্থানে বেলগাছের নিচে একটা মাটির বেদিতে পঞ্চমুণ্ডির আসন রচনা করেন। সর্বসিদ্ধ এই পঞ্চমুণ্ডির আসন জগতের সকল জিনিসের ওপর প্রভাব বিস্তার করতে পারে। প্রকৃতি, পশু পাখি, গাছপালা, মানুষ সবকেই ওই পঞ্চমুণ্ডির আসন নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আমার দাদু ছিলেন খুব একগুঁয়ে মানুষ, আর সেই কারণেই তিনি সাধনার মার্গ থেকে ভ্রষ্ট হয়ে যান। সে তার রচনা করা পঞ্চমুণ্ডির আসন কোনোভাবেও জনকল্যাণের কাজে ব্যবহার করেননি। তাই তো জগৎ সংসারে কোনো প্রকার কাজেও লাগেনি। হঠাৎ করে একদিন দাদুকে মৃত অবস্থায় ওই স্থান থেকে পাওয়া যায়। তার কিভাবে আর কি কারণেই যে মৃত্যু হয় তা কোনোদিনও জানা যায়নি। তারপরেই তন্ত্র সাধনার ওই অমূল্য সম্পদ এরপর অরক্ষণীয়ভাবে পড়ে থাকে। সেই সম্পদকে হাতানোর জন্য অনেক তন্ত্র সাধক চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। কেউ পাগল হয়ে গেছে, আবার কেউ মারাও গেছে। দাদুর রচনা করা পঞ্চমুণ্ডির আসন দাদুর অনুচরেরা সূক্ষ্ম দেহে পাহারা দেয় এবং এখনো প্রতি রাতে
দাদু ওই স্থানে সূক্ষ্ম দেহে এসে ওই মন্দিরে মা কালীর পূজা করে যায়। ভবানী অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে পেয়ে গেল। সে যেটা ভেবেছিল ঠিক হুবহু তা মিলে যাচ্ছে। ভবানী একটা সিদ্ধান্তে পৌঁছল, আজ রাতেই সে ওই স্থানে যাবে এবং সেই সূক্ষ্মদেহী আত্মার সাথে সে মুখোমুখি হবে। ভবানী রাত্রে সেই স্থানে থাকার কথা বলতেই রামদুলাল অবাক হয়ে বলল, রাত্রে ওই স্থানে যাওয়া কিন্তু জীবনের ঝুঁকি নেওয়া। রাতে ওই স্থান খুব ভয়ানক হয়ে যায়। পঞ্চমুণ্ডের পাহারাদার সব অশরীরী অনুচরেরা জাগ্রত হয়ে যায়, তাই সেই সময় তাদের প্রকোপ থেকে বাঁচা খুব মুশকিল। তাছাড়া দাদুর আত্মাও রাতেই প্রকট হয়, তাই রাতে না যাওয়াই ভালো। তার যে ভালো দিনে বরং যে স্থানটা দেখে আসুন। ভবানী বলল, জীবনের ভয় আমি করি না। আমার মনে এখনো অনেক জিজ্ঞাসা আছে, যার উত্তর উনিই দিতে পারবেন। যতই তিনি অশরীরী হন, আমি কোনো নিজের স্বার্থে যাচ্ছি না, তাই আমি নিশ্চিত আমার কিছু হবে না। ভবানী সুভাষের বাবাকে বলল, আমাকে সেই স্থানে রাস্তাটা একটু বুঝিয়ে দিন, আমি এখনই যাব। দিনে মানেই সেইখানে যাব, কিন্তু রাতে ওইখানেই থাকব। ভবানীর এই কথা শুনে গদাধরবাবু বললেন, আমিও আপনার সাথে যাব। ভবানী বলল, না, আমার সাথে কেউ যাবে না। সুভাষের বাবার বলে দেওয়া পথে ভবানী বেরিয়ে পড়ল। তন্ত্র সাধনার উপকরণের ঝোলাটা তার সাথেই আছে। গ্রামের উত্তর প্রান্তের রাস্তা ধরে ভবানী হন হন করে এগিয়ে যেতে লাগলো। কিছুটা পরেই গ্রামের বাড়ি ঘরগুলো আর দেখা গেল না। একটা প্রকাণ্ড মাঠে এসে ভবানী দাঁড়ালো। মাঠের চারিদিকে সবুজ গাছগাছালিতে ভর্তি। গবাদি পশুরা মাঠে চড়ে ঘাস খাচ্ছে। ভবানী মাঠটা পেরিয়ে যাওয়ার মুহূর্তে একজন পাগলের মতো লোককে দেখতে পেল। চুলগুলো বড় বড়, উস্কো খুস্কো, চোখগুলো জবা ফুলের মতো লাল। ভবানীকে দেখেই তার পথ আগলে বলল, দাঁড়া, তুই কি উদ্দেশ্যে এই পথে যাচ্ছিস? ভবানী বুঝতে পারল এ নিশ্চয়ই পঞ্চমুণ্ডির একটা অংশ। নরকরটির অশরীরী রূপ। অরক্ষণীয় পঞ্চমুণ্ডির আসনের সে একজন সূক্ষ্মদেহী পাহারাদার। ভবানী হাত জোর করে বলল, আমি আপনার স্বরূপ জেনে গেছি, তাই দয়া করে আমার মার্গ থেকে সরে দাঁড়ান। আমি নিজের স্বার্থের উদ্দেশ্যে এই পথ দিয়ে যাচ্ছি না, দয়া করে কৃপা করুন। ভবানীর এই কথাটি শুনে লোকটি মুখে হাসি নিয়ে ভবানীর দিকে চেয়ে থাকতে থাকতে অদৃশ্য হয়ে গেল। ভবানী এরপরই এক এক করে সেই শেয়াল কুকুর বেড়ালের দেখা পেল। তাদের দেখে ভবানী হাত জোর করে বলেছে, তোমরা আমার সহায় হও। এক এক করে সবাই তার রাস্তাও ছেড়ে দিয়েছে, যেন তার প্রতীক্ষায় ছিল তারা। দেখতে দেখতে ভবানী নদী পেরিয়ে সেই স্থানে এসে হাজির হলো। ভাঙা চোরা মন্দিরের সাথে বেলগাছ থেকেই বুঝল সে সেই স্থানেই এসে পৌঁছেছে। ভবানী রাস্তা থেকেই মন্দির ও বেলগাছের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করে নিল। তারপরই সেই স্থানে পদার্পণ করল। ভবানী একটা ব্যাপারে অবাক হলো, পঞ্চমুণ্ডী 4 সত্তাকে দেখতে পেলেও সে কিন্তু পঞ্চম সত্তা সেই সাপের কোনো হদিশ পেল না। এখন ভবানী নিশ্চিত হল রিপনের শরীরে
যে সাপের ছায়া সে দেখেছিল সে এই পঞ্চমুণ্ডী আসনের পঞ্চম সত্তা। ভবানী ঝোপঝাড়গুলোর একটা লাঠির সাহায্যে পরিষ্কার করতে করতে সেই বেল গাছের তলায় বেদির সামনে এলো। সেইখানে এসেই তার মন তীব্র আনন্দে ভরে উঠল। একটা মিষ্টি সুবাস তার মন প্রাণকে মাতোয়ারা করে দিল। ভবানী সেই বেদির সামনে মাটিতে বসে চোখ বুজে ইষ্ট নাম জপ করতে লাগল। সুভাষের মনটা খুব একটা ভালো নেই। প্রিয় বন্ধু রিপনের ব্যাপারটাতে তার খুবই খারাপ লাগছে। তখন যদি রিপনকে এইখানে সে না নিয়ে আসতো তাহলে হয়তো এসব কিছু ঘটতো না। সুভাষ আনমনে বাড়ির বাইরে পায়চারি করতে লাগলো। ঠিক যে জায়গাটায় রিপনকে সেদিন সেই রহস্যময় নীলাভ আলোর অবয়বটা আটকে ছিল, সুভাষ ঠিক সেইখানটায় পায়চারি করছে। হঠাৎ সুভাষের নজর কয়েকটি গোলাকার বস্তুর উপরে পড়ল। জিনিসগুলো অনেকটা গোলাকার সিমেন্টের মার্বেলের মতো দেখতে লাগলো। ঝোপের মধ্যে সেইগুলো পড়ে আছে। কৌতূহলবশত সুভাষ সেইগুলো তুলে হাতে নিয়ে দেখতে লাগলো। সর্বমোট 5 পিস আছে। সুভাষ সেইগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে বুঝতে পারল এগুলো সব গোটা সুপারি। আর ঠিক তখনই সুভাষের শরীরে একটা ঝটকা লাগলো। তার পুরো শরীর ভারী হয়ে গেল। ক্রমে ক্রমে বেলা গিয়ে সন্ধে হয়ে গেল। ভবানী সেইখানে বসে ইষ্ট নাম জপ করে চলেছে। হঠাৎ ভবানী পরিচিত এক নারী কণ্ঠস্বর শুনতে পেল। এইটা যে ডাকিনীর কণ্ঠস্বর সেটা ভবানী বুঝতে পারল। ডাকিনী ভবানীকে বলল, ভবানী সাবধান, ওই আত্মা আমার কবল থেকে মুক্তি পেয়ে গেছে। আমরা যে স্থানে থাকি বা অবস্থান করি সেই স্থানের প্রকৃতি পরিবেশের সাথে আমাদের শরীর ও আত্মার মেলবন্ধন তৈরি হয়। সেইখানের প্রকৃতি পরিবেশ আমাদের প্রভাবিত করে। কিছু ক্ষেত্রে আমরাও প্রকৃতিকে প্রভাবিত করতে পারি, কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন আধ্যাত্মিক শক্তি। খুব কম লোকই পারে এই শক্তির কর্ম সম্প্রদান করতে। একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নিজের শরীর ও আত্মাকে প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটিয়েই এই কার্য সম্পন্ন হয়। উচ্চ মার্গের সাধক ছাড়া অন্য কেউ এই কার্য সম্পন্ন করতে পারে না। ডাকিনীর কথায় ভবানী সতর্ক হল। সেই আত্মা ডাকিনীর কবল থেকে মুক্তি পেয়ে গেছে। এখন হয়তো সে আরও শক্তিশালী হয়ে উঠেছে। রীতিমতো ডাকিনীর সাথে লড়াই করেই সে মুক্ত হয়েছে। তাই চিন্তাটা একটু বেশিই হচ্ছে ভবানীর। এখন কোন দিক দিয়ে সেই আত্মা বিপদ ডেকে আনবে তা কল্পনাও করতে পারছে না ভবানী। তবে বোধ হয় রিপনের বিপদ হবে না, কারণ তার কাছে 10 মহাবিদ্যার শক্তিশালী কবজ আছে। হয়তো সেই আত্মা সরাসরি ভবানীর উপরই আক্রমণ করবে, কারণ ওই আত্মার কার্য সম্পাদনে সে ব্যাঘাত ঘটিয়েছে। কিন্তু আক্রমণটা সে ঠিক কিভাবে করবে সেইটা জানাই মুশকিল। সন্ধে নামার সাথে সাথে গোটা স্থানটা অন্ধকারের চাদরে ঢেকে গেছে। ভবানী ঝোলা থেকে একটা বড় মোমবাতি আর ম্যাচিস বের করল। মোমবাতি জ্বালিয়ে নিয়ে ঝোলা থেকে গুরুদেবের দেওয়া লোহার চিমটেটা বের করে নিজের সম্মুখে মাটিতে গেঁথে দিল। তারপর বিড় করে মন্ত্র উচ্চারণ করে নিজের গাত্রবন্ধন করে নিল। এখন এই গাত্রবন্ধনই
ভবানীর একমাত্র অস্ত্র। দপ দপ করে জ্বলতে থাকা মোমবাতির আলোয় স্থানটা যেন আরো পৈশাচিক হয়ে উঠেছে। মাঝে মাঝে রাতচরা পাখি আর শেয়ালের ডাকে ভবানী শিহরিত হয়ে উঠছে। সাথে সাথে কুলকুল রবে মাতলা নদীর বয়ে চলার আওয়াজ হয়েই চলেছে। ভবানী চিমটের ডগাতে সিঁদুর লেপে এক মনে মা কালী স্তব করতে লাগলো। চারিধারে একটা মিষ্টি সুবাস ভবানীকে যেন ঘিরে রেখেছে। এই মিষ্টি সুবাসের ব্যাপারটা ভবানী এখনো ঠিক বুঝে উঠতে পারেনি। চোখ বন্ধ করে ভবানী মা কালী স্তবে বিভোর হয়ে আছে। কত রাত হয়েছে কে জানে। হঠাৎ একটা পচা দুর্গন্ধ ভবানীর নাকে এসে লাগলো। সাথে সাথে শুনতে পেল একটা হিস হিসে হাসি। ভবানী চোখ খুলে দেখল এক জোড়া ভাঁটার মতন জ্বলতে থাকা লাল চোখ তার সম্মুখে একটা ঝোপের মধ্যে থেকে তাকিয়ে আছে। ভবানীর নিচের দিকে তাকিয়ে দেখল কিছু গোলাকার বস্তু গড়িয়ে আসছে, তার সাথে এক জোড়া পা। মাথা তুলেই ভবানী মোমবাতির নিভু নিভু আলোয় দেখতে পেল কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। মুহূর্তে ভবানী চিমটেটা হাতে তুলে ঝাঁকিয়ে বলল, খবরদার! কে তুই? ওইখানেই দাঁড়া, সামনে আসার চেষ্টা করবি না। সাথে সাথে এগিয়ে আসা ব্যক্তিটা ধড়াম করে মাটিতে পড়ে গেল। তার শরীর থেকে একটা ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে এলো। মুহূর্তে পরিবেশটা বদলে গেল, যেন একটা ঝড় উঠল। বেল গাছের একটা বড় ডাল ভেঙে ভবানীর পাশে এসে পড়ল। ভবানী দৌড়ে সেখান থেকে সরে গেল। ভবানী বুঝতে পারল সেই আত্মার আগমন ঘটেছে। বজ্র নাদে সেই আত্মা বলল, ভেবেছিলি ডাকিনীকে দিয়ে আমাকে ঢেকে রাখবে? দেখ আমি কি করি। সাথে সাথে একটা ঘূর্ণিঝড়ের পাক ভবানীর চারিদিকে ঘুরতে ঘুরতে তাকে শূন্যে তুলে মাটিতে আছাড় দিতে লাগলো। ভবানী ঝড়ের প্রকোপ আর আছাড় খেয়ে বিধ্বস্ত হয়ে পড়ল। আর তক্ষুনি একটা নীলাভ আলো গোটা স্থানটাকে আলোকিত করে তুলল। কোথা থেকে সেই পাগল ও শেয়াল, কুকুর আর কালো বিড়াল এসে উপস্থিত হলো। তাদের শরীর থেকে নীলাভ আলোর জ্যোতি বেরিয়ে আসছে। সেই আলো স্থানটা আলোকিত হয়ে উঠেছে। একটা কালো সাপ সর সর করে এগিয়ে আসতে লাগলো। সাপটা আসা মাত্রই ঘূর্ণিঝড়টা ভবানীকে ছেড়ে থমকে গেল। হঠাৎ ভয়ঙ্কর একটা আর্ত চিৎকার গোটা স্থানটায় ছড়িয়ে পড়ল। সেই আত্মা চিৎকার করে বলতে লাগলো, আর তখনই সেই পাগল ও প্রাণীগুলো ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে করতে এক এক করে একসাথে মিশে গেল। তারপর একটা ঝড়ে পরিণত হলো। দেখতে দেখতে সেই ঝড়টা ভবানীকে ঘিরে থাকা ঘূর্ণিঝড়টার সাথে মিশে গিয়ে উপর দিয়ে উঠতে লাগলো। একটু পরে সব স্বাভাবিক হয়ে গেল। বিধ্বস্ত ভবানী প্রায় জ্ঞান হারা অবস্থায় মাটিতে পড়ে রইল। ভবানীর এই মুহূর্তে উঠে দাঁড়ানোর মতন শক্তি নেই। সে মাটিতে পড়ে থেকেই ভাবতে লাগলো এই পঞ্চমুণ্ডীর শক্তি তার কাছে বরদান স্বরূপ, তার জীবন বাঁচিয়েছে। আচ্ছা, তাহলে এই সব ঘটনা কি হবারই ছিল? সে কি শুধু উপলক্ষ মাত্র? এই স্থান কি তাকে কিছু ইঙ্গিত করছে? না, বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই কিছু ইঙ্গিত করছে। এই সব ভাবার মধ্যেই হঠাৎ ভবানী তার সামনে আসতে থাকা ব্যক্তিটির কথা মনে পড়ল। সে মুখ তুলে তাকে দেখার চেষ্টা করতে লাগলো, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেল না। হঠাৎ করে ভবানীর আকাশের দিকে নজর গেল। সে দেখল আকাশমার্গে দপদপ করতে থাকা একটা নীলাভ দীপশিখা নিচে নেমে আসছে। মুহূর্তে
স্থানটা পরিবর্তন হয়ে গেল। চন্দন চর্চিত সুগন্ধে গোটা চারদিক ভরে উঠল। একটা মায়াবী আলো সেই স্থানে ছড়িয়ে পড়ল। ভবানী মুখ তুলে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল। কোথায় সেই ঝোপঝাড়, কোথায় সেই ভাঙা মন্দির? এই যে সব কিছু ঝকঝক তকতক করছে। মন্দিরের ভেতরে মা কালীর মূর্তি স্পষ্ট দেখা যাচ্ছে। ভবানী যেন কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল। সে স্পষ্ট দেখছে মন্দিরের চাতালে সে শুয়ে আছে। হঠাৎ কোথা থেকে যেন কয়েকজন মন্দিরে চলে এলো। তারা কাঁসর ঘণ্টা নিয়ে বাজাতে শুরু করলো। মায়ের মূর্তি কি অপরূপভাবে সাজানো। মায়ের সম্মুখে নানা নৈবেদ্য, ধূপ প্রদীপ জ্বলছে। সেই নীলাভ দীপশিখাটা আস্তে আস্তে নিচে নেমে সেই বেদির উপর অবস্থান করল। তারপর সেটা বড় হতে হতে একটা অবয়বের সৃষ্টি হলো। একজন দিব্যকান্তি সাধু প্রকট হলেন। তারপর মন্দিরের দিকে তিনি এগিয়ে আসতে লাগলেন। হঠাৎ ভবানীর কাছে এসে তিনি থমকে গেলেন। তিনি নিচু হয়ে মাটিতে থাকা ভবানীর শরীরে হাত বুলিয়ে দিলেন। ভবানী যেন এক ঝটকায় চনমনে হয়ে উঠল। সাধু ভবানীকে তুলে মন্দিরে আসার ইশারা করলেন। ভবানী তার পিছু পিছু মন্দিরে প্রবেশ করল। শুরু হলো মায়ের পুজো। ঝাঁঝ ঘণ্টা ও মন্ত্রোচ্চারণের আওয়াজে গোটা মন্দির প্রাঙ্গণ গম গম করে উঠল। ভবানী জোর হাত করে এক কোণে দাঁড়িয়ে সব কিছু দেখতে লাগলো। সে বুঝতে পারছে না এটা বাস্তব নাকি স্বপ্ন। এক সময় পুজো শেষ হলো। এক এক করে যারা এসেছিল তারা সবাই মিলিয়ে গেল। সেই সাধু ভবানীকে ইশারা করে ডেকে এনে বেলগাছের নিচে থাকা বেদিতে বসল। ভবানী ঘোরের মধ্যে জোর হাত করে তার পদতলে বসল। সাধু গম গমে গলায় বলল, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, তবে শোন, এইখানে যা কিছু ঘটেছে তা সবই পূর্ব নির্ধারিত। আমার আরাধ্যা দেবী মা কালী তোকে এখানে নিয়ে এসেছে আমাকে ও আমার অনুচরদের মুক্তি দিতে। আমি জানি তুই 10 মহাবিদ্যার সাধক, তার উপরে নির্লোভী। একমাত্র তুই পারবি আমাকে মুক্তি দিতে। আমার রচনা করা এই পঞ্চমন্দির আসন তুই গ্রহণ কর, তাতেই আমি মুক্তি পাব। অরক্ষণীয়ভাবে যুগ যুগ ধরে এই আসন এখানে পড়ে আছে, একমাত্র আমার অহংকার আর ভুলের জন্য। লোককল্যাণের কোনো কাজেই লাগেনি। উপরন্তু দুরাত্মা সাধকদের দ্বারা বারবার আক্রান্ত হয়েছে। আমার অনুচরেরা তাদের হাত থেকে এই আসন সুরক্ষিত করেছে। এখন এই আসন গ্রহণ করে তুই আমায় মুক্তি দে। সাধুর এই কথা শুনে ভবানী বলল, প্রভু, তা হয় না। এই পঞ্চমন্ডির আসন আমি গ্রহণ করলে হয়তো আপনি মুক্তি পাবেন, কিন্তু আপনার অনুচরেরা মুক্তি কিছুতেই পাবে না। তাই মা যদি আমার হাত দিয়ে সবাই মুক্তি দিতে চান তাহলে সেটাই হবে। এখন বলুন, আমি কিভাবে সকলের মুক্তি ঘটাবো? ভবানীর এই কথা শুনে সাধু অট্টহাস্যে ফেটে পড়লেন। বললেন, আমি জানতাম তুই এই বলবি, তাই তো তোকে মা এখানে পাঠিয়েছে। যে পঞ্চমন্ডি আসনের জন্য সাধকরা জীবনভর সাধনা করেও তার নাগাল পায় না, তুই অবলীলায় তার ত্যাগ করতে প্রস্তুত। ধন্য তুই, ধন্য তোর সাধনা। ভবানী সাধুকে বলল, প্রভু, আপনাদের মুক্তির সাথে সাথে ওই আত্মারও মুক্তির পথটা বলে দেন। ভবানীর কথা শুনে সাধু বলল, ওই আত্মা
জীবদ্দশায় একজন চণ্ডাল সাধক ছিল। এমন কোনো হীন কাজ নেই যে সে করেনি। নিম্ন স্তরের সাধনা করে এই পঞ্চমন্দির আসন সে কবজা করার চেষ্টা করেছিল, কিন্তু আমার পঞ্চমন্দির আসনের সবচেয়ে সক্রিয় যে পাহারাদার, সেই কালো নাগের বিষের ছোবলে তার ভবলীলা সাঙ্গ হয়। কিন্তু মরে যাবার পরও তার আত্মা এই পঞ্চমন্দির আসন কবজা করার আশাতে এইখানে ঘাঁটি গেড়েছিল, কিন্তু শরীর না থাকায় সেটা সম্ভব হয়নি। তাই যেদিন ওই ছেলেটা এইখানে এলো এবং তার সাধনার বস্তু ওই সুপুরিগুলো নিল, সাথে সাথে সে তার শরীরে নিজের কায়া প্রবেশ ঘটালো। কারণ ওই ছেলের শরীরকে অবলম্বন করে ও সিদ্ধি লাভের আশা করেছিল। কিন্তু আমার ওই পাহারাদার কালো নাগ তা হতে দেয়নি। সেও নিজের কায়া ওই ছেলের শরীরের মধ্যে প্রবেশ করিয়েছিল। তা কিন্তু ছেলেটার শাপে বর হয়েছে। কালো নাগেই ছেলেটিকে রক্ষা করেছে। ওর আত্মাও এই পঞ্চমুণ্ডী আসনের সাথেই জড়িয়ে আছে। তাই আমাদের মুক্তি হলে তারও মুক্তি হবে। তবে তার সাধনার বস্তু ওই সুপারিগুলোকে এই পঞ্চমন্দির আসন সমেত জলাঞ্জলি দিতে হবে। ভবানী বলল, প্রভু বলুন, এরপর আপনাদের কিভাবে মুক্তি দেব? ভবানীর কথা শুনে সাধু বলল, শোন, আমি একটা সময়ের মধ্যে আটকে আছি। জীবদ্দশায় আমি খুব অহংকারী ছিলাম। নিজের সাধনার কোনো কিছু লোককল্যাণের কাজে ব্যবহার করিনি। একদিন হঠাৎ করে আমার মৃত্যু হয়। এই মায়ের মন্দির আর পঞ্চমন্দির আসনের টানেই আমার মুক্তি হয়নি। আমি সাধনার দ্বারা এই স্থানের প্রকৃতি পরিবেশকে প্রভাবিত করে একটা সময়ে বেঁধে রেখেছি। আমি এবং আমার অনুচরদের কারণে তাই প্রতি রাতে আমাকে পরলোক থেকে এখানে আসতে হয় এবং মায়ের পূজা করতে হয়। তাই তুই এই পঞ্চমন্দির আসন যদি বিসর্জন দিস আর এই স্থান, এই মন্দির সবার জন্য উন্মোচন করে দিস, তাতেই আমরা মুক্তি পাব। ভবানী বলল, প্রভু পঞ্চমুণ্ডির আসন আমি বিসর্জন দেব কিভাবে? সাধু বলল, এই বেদির ভেতর পঞ্চতত্ত্বের আধার স্বরূপ পঞ্চকরটি আছে, যা তোকে বের করতে হবে। তারপর 10 মহাবিদ্যার মন্ত্র জপ করে এক এক করে নদীতে বিসর্জন দিতে হবে। সময় বেশি নেই, যা করার ভোর হওয়ার আগেই করতে হবে। শুরু করে দে, আমি এইখানেই অপেক্ষা করছি। এই বলে সাধু ধীরে ধীরে নীলাভ দীপশিখায় পরিণত হয়ে আকাশে উঠে চক্কর দিতে লাগল। ভবানী আর দেরি করল না। সেই চিমটেটা বেদির পাশেই পড়ে থাকতে দেখল। চক্কর দেওয়া নীলাভ আলোয় সব কিছু স্পষ্ট দেখা যেতে লাগল। সেই চিমটে দিয়ে বেদিটা ভবানী খুঁড়তে লাগল। এক এক করে সমস্ত করটিগুলো বের করে আনল। সবগুলো এক জায়গায় করে 10 মহাবিদ্যার জপ শুরু করল। হঠাৎ করে শঙ্খধ্বনি শুরু হলো। পুরো চত্বরটাতে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হলো। ভবানী 10 মহাবিদ্যার জপ শেষ হলো। সাধুর দেখিয়ে দেওয়া সুপারিগুলো গড়িয়ে গড়িয়ে তার কাছে আসতে লাগলো। ভবানী সেগুলো তুলে নিল। তারপরই ভবানী সেই করটি ও সুপারিগুলো ঝোলায় ভরে নদীর দিকে এগিয়ে গেল। সাধুর আত্মার দীপশিখাটি তার আগে আগে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে লাগলো। ভবানী নদীর পাড়ে এসে প্রথমে গুরু মন্ত্র জপ করল। তারপর ঝোলা থেকে নরকরটি বের করে নদীতে নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে একটা ঝড় উঠল। নদীর জল ফুলে উঠল। একটা ঝপাং করে আওয়াজ হলো। আকাশ থেকে কেউ যেন ঝাঁপ দিল। ভবানী স্পষ্ট দেখল সেই পাগলটা জোর হাত করে জলে ডুবে যাচ্ছে। এক
এক করে সব প্রাণীর করটিগুলো ভবানী নদীতে নিক্ষেপ করল। সব পাড়ে নদীর জল ফুলে উঠল। আকাশ থেকে সবাই এক এক করে ঝাঁপ দিল। শেষে পঞ্চতত্ত্বের পঞ্চকরটি একসাথে মিলিত হয়ে নদী থেকে উপরের দিকে উঠতে লাগল। সেই দীপশিখার চারিদিকে চক্র আকারে ঘুরতে ঘুরতে দীপশিখাটিকে নদীতে নামিয়ে আনল। মুহূর্তে নদীর জল নীল আলোতে ভরে উঠল, আর তারপরে দপ করে নিভে গেল। চারিদিকে অন্ধকারে ছেয়ে গেল। হঠাৎ ভবানী একটা গড় গড় আওয়াজ শুনতে পেল। ভবানী বুঝতে পারল সেই আত্মার আবির্ভাব হয়েছে। ভবানী পেছনে তাকিয়ে দেখল কে যেন ছুটে আসছে। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, শুধু জ্বলতে থাকা দুটি লাল চোখ আর তার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। ভবানী আর দেরি করল না, ঝোলা থেকে সুপারিগুলো বের করে জয় তারা বলে চিৎকার করে নদীতে নিক্ষেপ করল। কান ফাটানো চিৎকারের সাথে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী নদীতে গিয়ে আছড়ে পড়ল। নদীর জল কিছুক্ষণ উথাল পাথাল করতে লাগলো, আর তারপরেই সব শান্ত হয়ে গেল। ভবানী ক্লান্ত অবসন্ন হয়ে নদীর পাড়ে বসে পড়ল। ক্রমে ভোরের আলো ফুটে উঠল। সুভাষের বাবা আর গদাধরবাবু হন্তদন্ত হয়ে নদী পার হয়ে এগিয়ে আসলো। ভবানীকে নদীর পাড়ে বসে থাকতে দেখেই গদাধরবাবু হাঁক দিলেন। ভবানী মাথা তুলে তাদের দেখে চমকে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, আরো কিছু বিপদ হলো নাকি? সুভাষের বাবা আর গদাধরবাবু ভবানীর কাছে চলে এলেন। হঠাৎ সুভাষের বাবা সুভাষ বলে চিৎকার করে দৌড়তে লাগলো। ভবানী দেখল একটু দূরে সুভাষ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। গদাধরবাবু আর ভবানী দৌড়ে সেখানে গেল। ভবানীর আর বুঝতে বাকি রইল না তার দিকে এগিয়ে আসা ব্যক্তিটা সুভাষই ছিল। ওই আত্মা রিপনকে ছেড়ে শেষে সুভাষের শরীরে কায়া প্রবেশ ঘটিয়েছিল। গদাধরবাবু বললেন, কাল রাত থেকেই সুভাষকে খোঁজাখুঁজি করে দেখতে না পেয়ে আমি দৃঢ় বিশ্বাস করেছিলাম ও এইখানেই এসেছে। চোখে মুখে জল দেওয়ার পর সুভাষ নিজেকে সেখানে দেখে অবাক। সে বলল, কাল বাড়ির সামনে পায়চারি করতে করতে কয়েকটা সুপারি পায়, তারপর তার আর কিছুই মনে নেই। ভবানী গদাধরবাবুকে রিপনের খোঁজ নিতে বললেন। গদাধরবাবু অমিতবাবুকে ফোন করলেন। ওপার থেকে অমিতবাবু বললেন, রিপন খুব ভালো আছে, একদম সুস্থ হয়ে গেছে, শুধু পায়েটা একটু সমস্যা আছে। ডাক্তার আজকে ছুটি দিয়ে দেবে বলেছে। ভবানী এই শুনে মা কালী ও গুরুদেবকে প্রণাম করে বলল, সবই তোমার ইচ্ছা মা। তারপর সুভাষের বাবাকে বলল, চলুন, আর একটু কাজ বাকি আছে। সেই স্থান আর আগের মতো নেই। সেই ঝোপঝাড় কেটে সব পরিষ্কার হয়ে গিয়েছে। নতুন করে মন্দিরটা সংস্কারও করা হয়েছে। মা কালীর মূর্তিকে ঝেড়ে মুছে সাফ করা হয়েছে। এখন মায়ের নিত্যদিনের পুজো হয়। রতিকান্ত মুখুজ্জের নাতি রামদুলাল মুখুজ্জে এখন মন্দিরের সেবায়িত। সেদিন ভবানী মাতলির প্রধানের সাথে কথা বলে এই সব কর্মকাণ্ড ঘটিয়েছে। এখন সেই স্থান ও মন্দির সবার জন্য উন্মুক্ত দ্বার। শুনছিলেন গল্প ভবানীতান্ত্রিক ও পঞ্চমুণ্ডির আসন দ্বিতীয় ও অন্তিম পর্ব। রচনায় সঞ্জয় পাল। গল্প পাঠ ভবানীতান্ত্রিক, গদাধরবাবু, গুরুদেব ও পিশাচের ভূমিকায় সৌরভ। সুভাষের ভূমিকায় উত্তনারায়ণ।
সুভাষের বাবা ও রতিকান্ত মুখুজ্জের আত্মার ভূমিকায় অভিক, রামদুলালের ভূমিকায় গৌরব, ডাকিনী অর্পিতা, রিপন অমিতবাবু পাগল ও গল্পের সূত্রধর সৌভিক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম অক্টোপাস। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই লেখক শ্রী সঞ্জয় পাল মহাশয়কে এই উদ্যোগে আমাদের সম্পূর্ণভাবে সাহায্য করে আমাদের পাশে থাকার জন্য। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের লাইক ও কমেন্ট করে জানান, এবং আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবচেয়ে আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। নমস্কার।